টুডে স্টোরি আনকাটে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি পল্লবী, আর আমার সঙ্গে আজ যিনি আছেন তিনি যে শুধু একজন বিশিষ্ট চিকিৎসক তা নন। অটল বিহারী বাজপেয়ী থেকে জ্যোতি বসু, জি দেব, প্রসেনজিৎ, ঋতুপর্ণা থেকে প্রিয়াঙ্কা চোপড়া, তিনি চিকিৎসা করে চলেছেন আজও সেলেব থেকে সাধারণ মানুষের। কথা হচ্ছে ডক্টর রাজীব শীলের, তার সঙ্গে এই পর্বে কথা বলবো আমরা। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। এই যে দীর্ঘ একটা কর্মজীবন, প্রচুর পেশেন্ট আপনার কাছে আসেন, তো আপনার যখন শরীর খারাপ হয় তখন ডাক্তারের ওপর ডাক্তারিটা কে করে? বেশিরভাগ আমি নিজেই করি, আর তা নাহলে বন্ধু বান্ধব অনেক আছে, তাদেরকে ফোন করে বা তাদের কাছে গিয়ে দেখিয়ে নিই, কোনো অসুবিধা নেই। এই যে আপনি অটল বিহারী বাজপেয়ী, জ্যোতি বসু সকলকে কাছ থেকে দেখেছেন, রাজনীতিবিদদের যেমন ফিট থাকতে হয় সেরকম সেলেবদেরও ফিট থাকতে হয়, তো কারা সেদিক থেকে বেশি ফিট? ফিটনেস কাদের কিরকম? না, রাজনীতিবিদরা তো ডেফিনেটলি তাদের ফিট থাকতেই হয়। তো 24 ঘন্টার মধ্যে ঘুমের তো বালাই নেই। হ্যাঁ, হয়তো কেউ 4 ঘন্টা ঘুমলো, কেউ 6 ঘন্টা ঘুমলেন, দ্যাটস অল। এবং নানা রকমের তারা তো অলওয়েজ একটা টেনশনে ভোগেন। সব বাইকার টেনশন আছে, সব মানুষেরই আছে, কিন্তু রাজনীতিবিদরা খুব ফিট লোক আমি দেখেছি। তাদের যখনই কোনো অসুবিধা হয়, কোনো একটা ফোন করেন, ফোন করে এটা ওষুধ বলে দিলাম বা ওষুধ দেখে ওষুধ, তারা কিন্তু খুব রিয়েলি স্পিকিং খুব প্রপার রুটিনলি দে মেনটেন দেয়ার মেডিকেল অ্যাডভাইস। জ্যোতিবাবু আপনার চোখে কেমন ছিলেন সেটা টুডে স্টোরির পর্দাতে সকলেই দেখেছে, দর্শক আপনাদের ভিডিও সেই। কিন্তু অটল বিহারী বাজপেয়ী কেমন ছিলেন? ওনাকে কিভাবে? খুবই ভালো মানুষের তুলনা হয় না। ওই ধরনের মানুষের এখনকার দিনে পাওয়া খুব মুশকিল। হয়তো আমি দেখিনি, আর কাউকে সেরকম চিনি না, বাট ওই ধরনের মানুষ, আমি পলিটিক্স সেরকম বুঝি না, কিন্তু পলিটিশিয়ান এরকম একটা মানুষ অসম্ভব। আমি তো দেখি এরকম কিছু মানুষ আছেন, হয়তো আছেন, আরো আছেন, আমি যাদের দেখেছি তাদের কথা বলছি। স্যার, সেলিব্রিটি মানে যে আমরা যেটা কড়া ডায়েটের মধ্যে থাকতে হয়, কিন্তু অতিরিক্ত ডায়েট কি কোথাও শরীরের উপর প্রভাব? সত্যি কথা বলতে কি, এই যে আপনি সেলিব্রিটি বলছেন, সেলিব্রিটি কথাটা বলছেন, আমার কাছে কিন্তু সেলিব্রিটি, হোয়াট ডু মিন বাই সেলিব্রিটি? তারা যেহেতু ভারতবর্ষের বা বাংলার বা নাম করেছে বা সারা পৃথিবীতে নাম করেছে, সেই জন্য সেলিব্রিটি হলো। আমার কাছে অন্তত ব্যাপারটা সেরকম না। আমার কাছে তারা যখন আসে বা তারা যখন ফোন করে বা কোনো রকম কোনো শারীরিক যখন কোনো প্রবলেমের জন্য করেন, তখন তারা আমার পেশেন্ট, তারা আমার কোনো ক্লায়েন্ট নন। তারা আজকালকার দিনে হয়েছে আমার ক্লায়েন্ট লোকে বলে, আমি এসবে বিশ্বাস করি না। একজন পেশেন্ট, সে একজন প্রফেসর হতে পারে, একজন গায়ক হতে পারে, স্টুডেন্ট হতে পারে, সে পলিটিশিয়ান হতে পারে, খেলোয়াড় হতে পারে, সব কিছু হতে পারে। তো সেখানে হ্যাঁ, তারা হয়তো তাদের নিজেদের প্রফেশনেতে তারা নিজেরা যা করে সেখানে হয়তো তারা নাম করেছেন এবং তারা ভারত বিখ্যাত হয়েছেন, বাংলা বিখ্যাত হয়েছেন, সমস্ত কিছু হয়েছেন। কিন্তু আমার কাছে তারা যখন ফোন করেন বা আসেন, তারা আমার রোগী, তারা নিশ্চয়ই কোনো রোগ নিয়ে আসেন, তারা তো আর কেউ আড্ডা মারতে আসবে না। হ্যাঁ, তো তাদের যার যেরকম প্রবলেম, তাদের সেরকম চিকিৎসা, সেই অ্যাকর্ডিং টু দেয়ার কমপ্লিট চিকিৎসাটা করা হয়। ঋতুপর্ণা ঘোষ, প্রিয়াঙ্কা চোপড়াকেও আপনি দেখেছেন, তো তাদের সঙ্গে কিরকম মোমেন্ট, কি অভিজ্ঞতা? না, ঋতুপর্ণা ঘোষের মতো ওই রকম ট্যালেন্টেড মানুষ এত বছর ধরে আমি দেখেছি। ওনার নানা রকমের যা অসুখ ছিল আর কি, তা সেগুলো তো ঠিক আছে, সেটা তো একজন মানুষ, যে কোনো মানুষেরই একজন ডায়াবেটিস থাকতে পারে, ব্লাড প্রেশার থাকতে, যে কারোর সেটা থাকতে পারে। কিন্তু মানুষ হিসেবে যদি বলেন, ঋতুপর্ণা ঘোষ এর মতো মানুষ কিন্তু খুব কম আছে, মানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব কম আছে, আমি দেখেছি। দেব যখন টুডে স্টোরির অনুষ্ঠানে এসেছিলেন, উনি বলেছিলেন যে রাজীব দাই আমাদের ভরসা, একটু গলা খুসখুস হলেও আমরা রাজীব দাকে ফোন করি। তো শুটিং এর ক্ষেত্রে বা ওদের কি ধরনের সমস্যা বেশি হয়, বা কি ধরনের ফোন পান যে রাজীব দা এটা হচ্ছে? না, এটা তো হতেই পারে, তাদের ডিফারেন্ট টাইমে শুটিং করতে হয়, ডিফারেন্ট টেম্পারেচারে, সারাদিন ওই গরম রোদ্দুরেতে কি বর্ষার বৃষ্টিতে তাদের ছবি শুটিং করতে হয়, ওই খাদানের সময় দেখেছো, ওই নানা রকমের। তো হোয়াট এভার তাদের যে কোনো যখন প্রবলেম হয়, সে সর্দি হোক, কাশি হোক, গলা খুসখুস করছে, পেটে ব্যথা, ডায়রিয়া, সবের চিকিৎসা আছে। একটা চিকিৎসা বলি এবং তারা এটা ঠিক, এরা কিন্তু শোনে, কথা শুনে তারা চিকিৎসাটা নেয়, ঠিক মতো করে নিজেদের ঠিক রাখার জন্য। মানে আমরা সাধারণ তারাও তো একটা খুব
রুটিন মাফিক চলে, তো তাদের ডেইলি এক্সারসাইজ, ডেইলি ডায়েট একদম মাপা, সমস্ত কিছু পর একটা রুটিন মাফিক তাদের লাইফ। কারণ তাদেরকে টিকে থাকতে হলে এই লাইফ এই জগতে তাদের এগুলো করতেই হবে। মানে সবাই বাধ্য পেয়ে, সেটাকে একজন থাকে যে ওষুধ ওই খাচ্ছি, মানে হয়তো দেরি করে খেলাম বা খেলাম না, ও না খেলেও চলবে, একটা নেগলিজেন্স থাকে না। অনেকে বলেন যে ডক্টর শীল, আমি ফোন করে বলছি ডক্টর শীল আপনি আমাকে ওষুধ দিয়েছিলেন, কিন্তু সত্যি কথা বলতে কাজের চাপে না আমি ভুলে গেছি ওষুধটা খেতে। ঠিক আছে, হতেই পারে। আমি তাকে সেই মতো অ্যাডভাইস দিই যে সেই কি ওষুধ, কোনটা মিস করেছে, কোনটা, সেটা তখন আমরা অ্যাডভাইস করে দিই। এই যে ঋতুপর্ণা সেনগুপ্ত বললেন যে রাজীব দা আমাদের ঘরের লোক, তো কোনো মোমেন্ট মনে পড়ে একসঙ্গে কাটানো? হ্যাঁ, ঋতুপর্ণা সত্যি কথা বলতে আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, এবং তার আগে হচ্ছে পেশেন্ট ছিল, তারপরে তো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে। ঋতুপর্ণার বাড়িতে, আমি সিঙ্গাপুরের বাড়িতে আমি অনেকবার গেছি। আমি ওনার হাজব্যান্ড সঞ্জয় আমার খুব ভালো বন্ধু। বা এদের কোনো কিছু হলে, সে মেয়ে হোক যদি ছেলে হোক বা ওদের নিজেদের কোনো কিছু হলে আগে আমাকে ফোন করে, তারপরে আই গিভ দেম প্রপার গাইডেন্স। এই যে জিৎ, প্রসেনজিৎ, এরা কেমন মানুষ জানতে চায়? এরা এমনি বড় হয়নি। এরা আজকে যে প্রসেনজিৎ বলুন, দেব বলুন, জিৎ বলুন, আপনি যাদের নাম বলছেন, হ্যাঁ, এরা এমনি বড় হয়নি। এরা একটা রুটিন মাফিক একটা জীবনটাকে তারা জানে যে আমি এই জগতে আছি, হ্যাঁ, এই জগতে থেকে আমাকে এইভাবে আমার জীবনটা চালালে আমি আরো বড় হতে পারবো। এবং এইটা ওদের মাথায় আছে বলে সব এরা শুধুমাত্র এদের রুটিন, দে চেক দেয়ার হোল বডি। কোনো একটু সর্দি হলো, হাঁচি হলো, গলায় ব্যথা হলো, সঙ্গে সঙ্গে এদের আমাকে বা তাদের ডাক্তারদের, নিজেদের ডাক্তারকে ফোন করে সঙ্গে সঙ্গে তারা চিকিৎসাটাও করে। তো আমি দেখেছি, আমি প্রসেনজিৎকে দেখেছি ওই যখন কোভিডের সময়, তখন একমাত্র আমরাই বাড়ির থেকে বেরোতে পারতাম মাঝে মধ্যে। আমি ওর বাড়ি থেকে যে একদম বাড়ি থেকে 2 থেকে 2.5 ঘন্টা রোজ একদম পাতা ধরা এক্সারসাইজ করছে। ডায়েট কিন্তু সেই বাড়িতে বসে আছি বলে একগাদা খাচ্ছি সেটা নয়, মানে প্রপারলি দে মেনটেন দেয়ার লাইফস্টাইল অ্যান্ড দেয়ার থিঙ্কিং প্রসেস। দে আর অলওয়েজ থিঙ্কিং, দে আর রিডিং, দে আর সিইং ফিল্মস। তারা ফিল্ম নিয়ে কিন্তু চর্চা করে যাচ্ছে, যে আজকে শুধু বাংলা ফিল্ম নয়, হিন্দি ফিল্ম নয়, সাউথ ইন্ডিয়ান ফিল্ম নয়, সারা পৃথিবীর ছবি নিয়ে তারা কিন্তু কথা দেখছে। তাদের জ্ঞান কতটা। এই গান, সিনেমা, নাটক, এই সংস্কৃতির জগৎ কিন্তু মন ভালো রাখার জন্য একটা ভালো মাধ্যম। নিশ্চয়ই। এই আমি সেদিন একটা ছবি দেখলাম, খুব ভালো লাগলো ছবিটাতে, ডিয়ার মা, ভালো লাগলো, খুব ভালো লাগলো। সাইকোলজিক্যাল একটা যে মুভি বা এতে খুব ভালো। বা আমাদের ঋতুপর্ণার যে ম্যাডাম সেনগুপ্ত, খুব ভালো এরা যে করছে, তার মানে আপনি বিশ্বাস করুন, আমি দেখেছি যে এরা এইসব ছবি নিয়ে গুলে খেয়েছে, প্রত্যেকটি ক্যারেক্টারটা নিয়ে ওরা গুলে খেয়েছে। আপনি বলুন, সে আপনি অপর্ণা সেন বলুন, সুচিত্রা সেন বলুন, আপনি যাদের নামই বলুন, তারা কিন্তু চরিত্রের মধ্যে ঢুকে গেছে। আজকে আপনি বলবেন যে আপনি ডাক্তার, আপনি নিশ্চয়ই আমি ডাক্তার। আমি ডাক্তারিটা কিন্তু আমি আমার স্ত্রীকেও আমি বলেছিলাম বিয়ের পরে যে আমার কিন্তু ফার্স্ট লাভ ইজ মাই প্রফেশন, আমি একজন ডাক্তার, আমি এটা বলেছিলাম। এবং এই ডাক্তারি করেই কিন্তু আমার ছোটবেলা থেকে, কেন আমি প্রথম মানে এই ডাক্তারিতে আস্তে করে you have to give time, you have to listen to the patient, you have to keep the patience of yours. অনেক পেশেন্ট একটা জ্বর হয়েছে, নানা রকম ভাবে কথা বলে, কিন্তু you have to listen to the patient, you have to see what is their psychology. আপনি নিজেকে ফিট রাখেন কিভাবে? কেন অনেকের ধারণা যে বয়স হয়ে গেলে এটা খাওয়া যায় না, ওটা খাওয়া যায় না, কিন্তু খাওয়া দাওয়ায় কোনো বাদ বিচার আছে? না, সত্যি কথা বলতে কি, আমিও এরকম রুটিন মেনে চলি। ডেফিনেটলি আমার একটা রুটিন আছে, আমি সেই রুটিন মতো খাওয়া দাওয়া করি, আমি সেই মতো এক্সারসাইজ করি, আমার নিজের যেটুকুনি যা ব্লাড প্রেশার আছে তার জন্য আমি প্রপারলি ওষুধ খাই। মাঝে মধ্যে আমার যার কাছে আমি যাই, যে ডাক্তার, তাকে আমি দেখাই। এবং হ্যাঁ, এটা ঠিক, আমি রামকৃষ্ণ মিশনের পড়া ছাত্র। আমাদের সেই ছোটবেলায় উঠতে হতো, স্কুলে যখন আমরা থাকতাম, বোর্ডিংয়ে থাকতাম, ভোর 4:30 সময় ঘুম থেকে উঠতে হতো। আমি এখনো পর্যন্ত এক্স্যাক্ট ভোর 5টা, 5:30টার মধ্যে আমি ঘুম থেকে উঠি। আমার ঘড়ি লাগে না, কোনো কিছু লাগে না। আমি ঘুম থেকে উঠে দাঁত মেজে পুজো করে সমস্ত কিছু করে
আমার পাখি আছে, তার নাম বাবু সোনা, তাকে আমি 4টে বাদাম খাওয়াই। আমি নিজে 8 থেকে 10টা বাদাম খাই, মানে আমন্ড খাই। তারপরে আমি কাজে বেরিয়ে পড়ি সকাল 7টার সময়, 7টা থেকে 6-7টার মধ্যে আমি কাজে বেরিয়ে পড়ি, এবং আমি সারাদিনই খাচ্ছি। এই লোকেদের যা বলি আমিও তাই করি। হ্যাঁ, প্রপার টাইমে খাওয়া দাওয়া সমস্ত কিছু করি। হ্যাঁ, আমি খাই অল্প, আমি অত খাওয়ার দরকার নেই। বিশ্বাস করুন, আমরা যা করি, আমাদের ওই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, হ্যাঁ খাওয়া তো উচিত, ডেফিনেটলি খাওয়া উচিত, কিন্তু ঠিক মতো পরিমাণ মতো খাওয়া, এবং কি খাচ্ছি, প্রোটিন, ক্যালোরি, ঠিক ক্যালোরি ওইটা দেখে এটা করে। হ্যাঁ, আমাদের ঘুম, এটা আমার লাস্ট 40 বছরের অভ্যাস। 4.5 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম যদি ঘুমাই, তার 4 ঘন্টা আপনি ধরে রাখতে পারেন অ্যাভারেজ। বলে 8 ঘন্টা ঘুমানো, হ্যাঁ উচিত, নিশ্চয়ই উচিত, সেটা স্বাস্থ্য। কিন্তু আমার এটা অভ্যেস হয়ে গেছে। আমাকে আপনি রাত 2টোর সময় ফোন আসছে, রাত 12টার সময় ফোন আসছে, ভোর 5টার সময় ফোন আসছে, আমি কিন্তু মোটামুটি আমি সব ফোন ধরি, এক্সেপ্টিং হোয়েন আই এম ইন দ্য ফ্লাইট। আমি তখন তো কথা বলা যায় না, তো আমি সব ফোন ধরি, সব। আজকাল এই স্প্যাম ফোন, এই ফোন, এইগুলোতে একটু পাগল করে। আদারওয়াইজ আমি কিন্তু রুটিন লাইফস্টাইল মেনটেন করি। আপনার কাছে ফিটনেস অলওয়েজ আই থিঙ্ক পজিটিভলি, আই অলওয়েজ স্মাইল, অ্যান্ড আমি বিশ্বাস করি আমার সামনে যিনি বসে আছেন, যিনি ধরুন আমার রোগী, আমিও একটা মানুষ, সেও একটা মানুষ। আমার হয়তো সেই রোগটা নেই, ওনার হয়তো অন্য কোনো রোগ আছে। আমি তাকে মানুষ বলে মনে করি, রুগী বলে মনে করি না। তার থেকে কমপ্লেন গুলো শুনি। আমি দিনে 100টা পেশেন্ট দেখতে পারি না, দেখি না। আমি যদি একটা পেশেন্ট দেখি, তার জন্য আমার মিনিমাম সময় তার থেকে কথা শুনতে 15 থেকে 20 মিনিট লাগে, শুধু তার কথা শুনতে। তারপরে আমি ডিসাইড করি আমি কি বলবো, আমি কি করব, আমি এই করবো না। অনেকেই একটা অভিযোগ করেন যে ডাক্তারবাবুর কাছে গেলাম কিন্তু বেশি সময় দিলেন না, কিন্তু বেশি সময় কি বেশি আই ডোন্ট থিঙ্ক যেটা আমার নামে কেউ বলতে পারবে না। অন্যরা কে কি করেন আমি বলতে পারবো না। আপনার কাছে ফিটনেসের মূল মন্ত্র কি? আপ থেকে আজকে কি বার্তা দেবেন? প্রপার ডায়েট, প্রপার এক্সারসাইজ। উইদাউট এক্সারসাইজ নিজে কোনো কিছু প্রবলেম সব সারবে না। এটা প্রপার ডায়েট অ্যান্ড প্রপার এক্সারসাইজ ইজ এ মাস্ট। যা তার সাথে থিঙ্ক পজিটিভলি, অলওয়েজ স্মাইল, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক ইউর লাইফ অ্যাজ ইট কামস। মানে একদমই তাই, যে খুশি থাকো, আনন্দে থাকো, আর একটা রুটিনের মধ্যে চলো, তাহলেই মানে সুন্দর স্বাস্থ্যবান থাকা যাবে। তো এমনটাই কিন্তু ডক্টর শীল বললেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অন্য কোনো পর্বে আবার দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো ইস্যু নিয়ে। ক্যামেরা শুভায়নের সঙ্গে আমি পল্লবী, টুডে স্টোরি, কলকাতা।